ওয়েলকাম টু সোমটেলস জয়দীপ্তা। আজকে আমি আপনার কাছ থেকে জঙ্গলের গল্প অনেক গল্প শুনতে চাই, আর তার সঙ্গে জঙ্গলের রাজা বাঘ তার বিষয়ে আমরা অনেক গল্প করতে চাই। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি টু ইউর শো। আমি জঙ্গলের গল্প নয়, জঙ্গলের যে এখনকার যে বাস্তব চিত্র সেটা নিয়ে আমার মনে হয় কথা বলতে পারবো, বা ওটাই আমি জানি, ওটাই বলতে পারি। তো দেখা যাক কি বলা যায়। নিশ্চয়ই জয়দীপ্তা, এবারে একটু গোড়া থেকেই কথা তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যেরকম ওয়াইল্ড লাইফ কনজারভেশনে কেন এলে এবং স্পেসিফিকলি সুন্দরবনে তুমি কেন? প্রথমে বলতে গেলে যে আমি ওয়াইল্ড লাইফ কনজারভেশনে কেন এলাম, প্রথম হচ্ছে আমার কি বলবো, নেচার ওয়াইল্ড লাইফের প্রতি একটা ভালোবাসা, এবং আমার স্ত্রী সুচন্দ্রা বেসিক্যালি ওই আমাকে এটার মধ্যে যাকে বলে টেনে হিঁচড়ে ঢুকিয়েছে, এবং এটাতে আমরা দুজনে একসাথেই কাজ শুরু করেছি এবং কাজ করে চলেছি আজ অবধি। তো এইটা তো একটা পার্ট গেল, ফার্স্ট পার্ট অফ ইয়োর কোয়েশ্চেন। আর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে ওয়াই সুন্দরবন। যখন আমরা মানে ওয়াইল্ড লাইফ কনজারভেশন নিয়ে কাজ করছি, যখন বন্যপ্রাণ নিয়ে কাজ করার চেষ্টা করছি, তখন আমার মনে হয় যে আমরা যে জিনিসটা, যে লেগাসিটা ওন করছি, সেটা হচ্ছে সুন্দরবনের, পশ্চিমবঙ্গের একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার মনে হয় যে আমাদের প্রথম ওয়াইল্ড ল্যান্ডস্কেপ যেটা আমাদের একদম রয়েছে সেটা হচ্ছে সুন্দরবন, যেটা নিয়ে আমাদের গর্ব করা উচিত। প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী তো অবশ্যই সুন্দরবন আমাদের একটা গর্বের জায়গা হওয়া উচিত। তাই সুন্দরবনের ওপরে স্পেশাল ফোকাস দিয়ে আমাদের কাজ আমরা করছি। আচ্ছা জয়দীপদা, তুমি তো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কাজ করছিলে, তো শেরের উৎপত্তি কি করে হলো, মানে এটা জন্ম কিভাবে হলো, সেটার বিষয়ে কি তুমি একটু কিছু বলবে? হ্যাঁ, যে কাজটা আমি আর সুচন্দ্রা দুজন এনজিআই মানে দুজন ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ করছিলাম, তো সেইখান থেকে আমাদের কাজ করতে করতে মনে হচ্ছিল যে আমাদের বোধহয় একটা কোনো প্ল্যাটফর্ম তৈরি হওয়া উচিত, বা একটা কোনো সংগঠন তৈরি হওয়া উচিত। তো সেই সময় আমাদের যিনি কি বলবো, আমাদের যিনি মানে গডফাদার বলা যেতে পারে, মানে যার কাছে আমরা মূল কাজ শিখেছি, মিস্টার ফতেহ সিং রাঠোর, উনি এখন আর জীবিত নন। তো ফতেহ সিং স্যার আমাদের সবসময় উনিও বলতেন যে তোরা একটা নিজেদের সংগঠন তৈরি কর, তাহলে একটা জিনিসটাকে একটা তোরা সিস্টেমেটিক্যালি কাজ করতে পারবি। তো প্রথম হচ্ছে ওনার কি বলবো, ওনার কথায় উনি আমাদের ঠেলে শুরু করালেন শের, এবং আমাদের ইন্টারেস্টিংলি আমাদের শেরের যে নামকরণটা SHER, সোসাইটি ফর হেরিটেজ অ্যান্ড ইকোলজিক্যাল রিসার্চেস, এটা হচ্ছে, এটা পুরোটা শর্ট ফর্মে হচ্ছে শের। তো আমাদের এই সংগঠনের নামকরণ করলেন ডক্টর প্রদীপ ব্যাস। ডক্টর প্রদীপ ব্যাস সম্পর্কে এক কথায় বলতে গেলে উনি আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে এনিগম্যাটিক ফরেস্ট অফিসার একজন। তো উনি আমাদের এই সংগঠনের নামকরণটা করলেন, এবং আমরা শের, আমি আর সুচন্দ্রা ছাড়াও আমাদের খুব কাছের কিছু বন্ধু, যেরকম পিনাকি, সৌগত, কৌশিক, কুমকুম, তো আমাদের মন্দিরা সামন্ত, আমরা কয়েকজন মিলে আমাদের এই সংগঠনকে শুরু করলাম শের, এবং আস্তে আস্তে শেরের পথ চলা শুরু হলো। বেশ কয়েক বছর, আমার মনে হয় আমরা 1.5 দশকের ওপর ধরে কাজ করছি শের সাংগঠনিকভাবে। তো সেইভাবে আমাদের কাজ আস্তে আস্তে এগিয়ে চলছে। আচ্ছা দাদা, আপনি যদি সুন্দরবন সম্বন্ধে কিছু তথ্য যদি আমাদেরকে বলতে পারেন খুব ভালো হয়, কেননা বহু লোকে এই সুন্দরবন নিয়ে তাদের মাথায় অনেক রকমের কনফিউশন আছে, এবং সুন্দরবন এলাকাটার ভেতরে যে বাঘেরা থাকে সেই বিষয়ে লোকেদের এখনও অজানা তথ্য অনেক আছে, যেটা আজ অবধি সেটা পৌঁছতে পারেনি। তো সেটার বিষয়ে তুমি যদি খুব বলো। আমি এটাকে খুব সিম্পলিফাইড ভাবে বলতে গেলে সুন্দরবন ইজ আ ল্যান্ড অফ মিস্ট্রিজ। এখন আচ্ছা, সুন্দরবন সবাই জানি আমরা যে বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, এবং একমাত্র জায়গা গোটা পৃথিবীতে যেখানে ম্যানগ্রোভ ফরেস্টে বাঘ পাওয়া যায়, এটা হচ্ছে সুন্দরবনের সব থেকে ইউনিক পয়েন্ট। আর সুন্দরবনের তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, তো সেই সমস্ত ট্যাগ তো আছেই। সুন্দরবনের যেটা হচ্ছে যে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটা একদম একটা আলাদা, যে পুরো যে বায়োডাইভার্সিটিটা বা সুন্দরবনের যে ইকোসিস্টেমটা, সেটা একেবারে অন্য ফরেস্টের থেকে অনেকটা আলাদা এবং অনেকটা অন্য রকমের। এই কারণে সুন্দরবনের সম্পর্কে লোকের, বাইরের লোকের ধারণাটা একদম মানে আমি বলবো ক্লিয়ার নয়। আমি এরকম অনেক লোক দেখেছি যারা গোটা জীবনটা, যাদের এখন বয়স প্রায়
আমার মনে হয় 75-76 বছর হয়ে গেছে যারা মানে যাকে বলে বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে দেশে অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করছেন। এরকমের মানুষ আমি দেখেছি যাদের আজ অবধি এত বছর পরেও সুন্দরবনের প্রতি তাদের ধারণাটা পরিষ্কার হয়। তারা এটা বুঝতে পারে না যে যে ধরনের কাজ বা যে ধরনের অ্যাক্সেস বা চলাফেরা বা সুন্দরবনের জীবনধারা অন্যান্য জায়গার মতো মেনল্যান্ডের থেকে কতটা আলাদা তাদেরই এখনো ধারণা হয়নি, যারা এই কাজের মধ্যে নিয়োজিত আছে। তাহলে এবার সেটার থেকে আমাদের বুঝে নিতে হবে যে তাহলে সাধারণ মানুষ যারা সুন্দরবনটা কথা শুনেছেন, করেছেন, কিন্তু চাক্ষুষ তারা উপলব্ধি করেননি বা এক্সপিরিয়েন্স করেননি সুন্দরবন, তাদের কাছে তাহলে কতটা জিনিসটা ডিফিকাল্ট হয়। তো সেই জন্য সুন্দরবন যারা এসছেন একবার, যারা সুন্দরবনটা এসে নিজেরা এক্সপিরিয়েন্স করেছেন, মানে এরকমও আমি অনেক লোক দেখেছি যারা সুন্দরবনে এসছেন, ঘুরেছেন, কিন্তু একটা ভুল ধারণা নিয়ে চলে গেছেন, তাদের মধ্যে সুন্দরবনটা সিঙ্ক করে। কিন্তু যারা একটু বোঝার চেষ্টা করেছেন সুন্দরবনকে, যে সুন্দরবনের ল্যান্ডস্কেপটা এক্স্যাক্টলি কীরকম অ্যান্ড হাউ ডিফারেন্ট ইট ইজ ফ্রম দ্য আদার পার্টস অফ দ্য কান্ট্রি, অন্যান্য যে ওয়াইল্ড ল্যান্ডস্কেপসগুলো আছে আমাদের ভারতবর্ষে, তাদের থেকে সুন্দরবন কতটা আলাদা, কেন আলাদা, যেখানে আমাকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে গেলে আমাকে হয়তো জল নদী নেগোশিয়েট করতে হচ্ছে, যেটা আমি স্বাভাবিক ছন্দে হয়তো 15 মিনিটে পৌঁছই, সেটা আমার 40 মিনিট 45 মিনিট লাগবে। কেন লাগছে? এই ডিফিকাল্টটা এবং এই টেরেনটা কতটা ডিফিকাল্ট, যেটাকে আমরা বলি সব ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল ল্যান্ডস্কেপ, ওয়াইল্ড ল্যান্ডস্কেপ। কেন বলা হয়, কি কারণে বলা হয়, তার যে মানে ক্লাইমেটিক ভ্যারিয়েশনসগুলো কিরকম অন্যরকম, প্রত্যেক মানে ইকুয়াল ইন্টারভেলসে পুরো জল উঠছে, জল নামছে, জোয়ার ভাটা হচ্ছে, পুরো ডাইনামিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইটা কত ডিফারেন্ট। এবং সেখানকার যারা বাসিন্দা, মানে আমি যেহেতু বন্যপ্রাণ নিয়ে কাজ করি, আমি বলবো বন্যপ্রাণের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং ওখানকার যারা জঙ্গল প্রান্তিক মানুষ, তাদের জন্য লাইফ ইজ সো চ্যালেঞ্জিং, সো ডিফিকাল্ট এবং সো হার্ড টু কি বলবো সার্ভাইভ and negotiate the lifestyle. তো সেই জন্য সুন্দরবন is so different. এই যে তুমি বললে না এত ডিফিকাল্ট লাইফস্টাইল, লোকেরা কিভাবে থাকে, তাদের জন্য কত ডিফিকাল্ট, এগুলো কি আরেকটু স্পেসিফিকলি তুমি বলবে বোঝার জন্য? না, আমি ওই যেটা বলছি যে সুন্দরবনের যেরকম সব থেকে বেশি ফ্রাজাইল ইকোসিস্টেম আমি বলবো, যেটা আমি বলছিলাম যে সুন্দরবনের মানুষকে এই নদী, কাদা মাটি, নোনা জল, তাদের চাষ ভালো করে হয় না, মাঝে মাঝে ক্লাইমেটিক যে চেঞ্জেস হচ্ছে, ঝড় আসছে, ঝাপটা আসছে, প্লাবন হচ্ছে, তাতে যে তাদের লাইফস্টাইলটা ঘেঁটে দিয়ে চলে যাচ্ছে, তাদের চাষের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে তাদের আবার উঠে দাঁড়াতে হচ্ছে। তো সেই সমস্ত বিভিন্ন কারণ আছে। এবং যেটা দেখা যায়, আমি যেটা বলতে চাইছি যে সুন্দরবনের আরও একটা ইউনিক পয়েন্ট, যেটা খুব সিম্পলভাবে বলতে গেলে, সুন্দরবনের যেটা হচ্ছে কি বলবো, সুন্দরবনের গ্রাম, সেটা হচ্ছে একটা কাপের মতো। মানে এই কাপটার মাঝখানটায় গ্রাম, মানুষের বসবাস, আর এই কাপের যে চারদিকের যে অংশটা, উঁচু অংশটা, সেটা হচ্ছে বাঁধ। যে বাঁধ মানুষ যে বাঁধ দিয়েছে নদীকে আটকানোর জন্য, সেটা মানুষ মাঝখানে, বাঁধটা ওপরে। তাই যখন জলের লেভেল নিচ থেকে ওপরে ওঠে, ঠিক যেভাবে ওপরে এজে এসে গেলে সেই জল ভেতরে ঢুকতে শুরু করে, তখন মানুষের ক্ষতি হয়। আর সুন্দরবনের জঙ্গলটা হচ্ছে উল্টো, একটা কাপ উল্টো করে রাখা, মানে একটা কি বলবো, একটা কচ্ছপের পিঠের মতো। এইটা হচ্ছে পুরো জঙ্গল, আর এই জলের স্তরটা সাইড উঠছে, নেমে যাচ্ছে। সুতরাং এখানকার বাসিন্দারা একরকম লাইফস্টাইল, তাদের বেঁচে থাকাটা একরকম, আর যারা কাপের মধ্যে আছে তাদের বেঁচে থাকাটা আরেক রকম। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক পয়েন্ট অফ সুন্দরবন। ওকে দাদা, আমরা যেটা বলি কিং অফ দ্য জঙ্গল, তো সেখানে তো বাঘকে আমরা সেই উপাধিটা দিই। তো সেরকম একজন ভয়াবহ এবং হিংস্র জন্তুকে নিয়ে আপনার কিসের, মানে কেন এরকম ইন্টারেস্ট, যেটাতে আপনি শের এনজিওটা ফর্ম করলেন? না, প্রথম কথা হচ্ছে হিংস্র আপনি মনে করছেন বা আপনার মতো অনেকে মনে করছে, আমি তো হিংস্র বাঘকে মনে করছি না। মানুষের থেকে হিংস্র বাঘ নয়, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বাঘ নিয়ে কাজ করার উদ্দেশ্য, মানে কারণটা হচ্ছে বাঘের প্রতি অগাধ ভালোবাসা, এবং সেই ভালোবাসাটা জন্মেছে
যে আমি যে মনে করি যে পৃথিবীর সব থেকে সুন্দর যদি একটা কিছু থাকে বা একটা যদি একটা লিভিং বিং পৃথিবীর সব থেকে সুন্দর যদি কিছু থাকে সেটা হচ্ছে বাঘ। তাই আমি মনে করি যে আমার জীবনটা বা আমার স্ত্রী আমাদের জীবনটা যদি বাঘের জন্য নিয়োজিত করতে পারি, বাঘকে বাঁচানোর জন্য, পৃথিবীর এত একটা সুন্দর জিনিসকে বাঁচানোর জন্য যদি আমাদের লাইফটা ডেডিকেট করতে পারি, তাহলে এর থেকে বেশি ফরচুনেট আমরা হব না, বা এর থেকে বেশি আমরা আর কিছুতে বোধহয় মানে নিজের কাছে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে গর্ববোধ করতে পারবো না। ঠিক সেই জায়গা থেকেই বাঘের প্রতি ভালোবাসা, এবং এই বাঘের প্রতি ভালোবাসার জন্যই সুন্দরবনের মানুষ, সুন্দরবনকে নিয়ে কাজ করা, শের, সব কিছু একবারে যেটাকে বলে একটা মাকড়সার জালের মধ্যে একটা ওয়েব, পুরোটা জিনিসটা বিস্তার করে রয়েছে। জয়দীপদা, এই যে আপনার এই এনজিও শের, যেটা আপনি আর সুচন্দাদি একসঙ্গে গঠন করেছেন, সেটা আপনাদের নিজেদের একটা বাচ্চার মতন। একদম। সেই এনজিওটাতে নিশ্চয়ই আরও অনেকে যুক্ত আছে, তারাও কি আপনার মতনই খুব প্যাশনেট? কেননা এই কাজ করতে নেমে বাঘের মতন একজন জানোয়ারের বিষয়ে প্যাশন না থাকলে কিন্তু এখানে কাজ করে না, সেটা তো ঠিকই। আমি যেটা প্রথমেই বললাম যে শের আমরা শুধু দুজনে শুরু করিনি, আমাদের সাথে আরও কিছু আমাদের লাইক মাইন্ডেড বন্ধুরা ছিলেন প্রথম থেকে, এবং তারা এখনও আছেন, যাদের নাম আমি করলাম। এছাড়াও যেটাকে বলে যে শের চালতা গেয়া আর কারবা বানতা গেয়া, তো এরকম বহু বন্ধু বান্ধব, পরিজন এবং অনেক অপরিচিত মানুষ আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন, আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের সাথে তারাও চেষ্টা করছেন তাদের মতো করে কিছু করার। যেরকম আমি একটা উদাহরণ দিই, আমার কিছুদিন আগে আমার একটা পডকাস্টে আমি অ্যাপিয়ার করেছিলাম। তো আমাদের একজন আমার অপরিচিত মানুষই আমি বলবো, তিনি পডকাস্টটা দেখে আমায় ফোন করলেন। তিনি কলকাতার বাইরে থাকেন। উনি বললেন যে আপনার পডকাস্টটা দেখলাম, ভালো লাগলো, তো আমি কীভাবে সেটার সাথে যুক্ত হতে পারি। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এরকম বহু মানুষ আছেন, যেরকম প্রচুর স্কুলে আমরা যাই, প্রচুর স্কুলের সাথে আমরা কাজ করি। যেরকম স্কুলের স্টুডেন্টরা তো অবশ্যই, তাছাড়া অনেক স্কুলের টিচার্সরা, এমনকি বেশ কিছু স্কুলের প্রিন্সিপালরাও আমাদের চেষ্টা করেন আমাদের সাপোর্ট করতে বা শেরের কাজের সাথে যুক্ত হতে। তো এরকম অনেকে আছেন। যেরকম আমরা সবসময় যেটা বলি যে আমরা সোসাইটির থেকে সব রকম মানুষকে সঙ্গে নিয়ে কাজটা করতে চাই। যেরকম অনেক কলকাতার অনেক নামকরা ডাক্তার আছেন, যেরকম ধরুন বিশেষ করে আমাদের শেরের যিনি প্রেসিডেন্ট ডক্টর প্রিয়ঙ্কর পাল, উনি এবং ওনার স্ত্রী, তিনিও একজন ডাক্তার, ডক্টর দেবিকা পাল। তো ওনারা যেরকম আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনারা মানে বিরাটভাবে আমাদের সাথে কাজ করছেন, ওনারা সব কিছুতে আমাদের পাশে থাকছেন। সেরকম কলকাতার আরও কিছু নামকরা ডাক্তার আছেন, ডক্টর সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা আমি বিশেষভাবে বলবো। উনি এবং অন্যান্য সেক্টরের অনেক মানুষ, অনেক অন্যান্য ফিল্ডের অনেকে যারা আমাদের পাশে থেকেছে। আমাদের ধরুন আমরা কোথাও কোনো ক্যাম্পেইন করছি, সেখানে নিজেদের ভয়েস দিয়েছেন বলতে মানে বোঝাতে চাইছি যে তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের মতো করে। আমি অবশ্যই নাম করব এখানে আবির চ্যাটার্জির, রাজ চক্রবর্তীর, সব্যসাচী চক্রবর্তী, তো অবশ্যই বেনুদা তো বিরাটভাবে আমাদের সাথে সহযোগিতা করেন। অনেক লেকচারও দিয়েছেন এই। হ্যাঁ, প্রচুর। কারণ বেনুদা তো এটার সাথে নিবিড়ভাবে যুক্ত, নিজে ছবি তুলতে ভালোবাসেন, ছবি তোলেন, বেড়াতে খুব ভালোবাসেন। তো এরকম বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা আমাদের সাথে চেষ্টা করেছেন আমাদের কোনোভাবে কীভাবে হেল্প করা যায়, আমাদের পাশে থাকা শাশ্বত চট্টোপাধ্যায়। তো এই জন্যেই আমরা বলি যে আমাদের ওই কাজটা যদি আমরা ঠিকভাবে করতে পারি এবং সেটা যদি ঠিক লক্ষ্যে আমরা এগোতে পারি, আর সেটা যদি মানুষকে ঠিক মতো মানুষের কাছে কমিউনিকেটেড হয় যে আমরা, এবং মানুষ যদি মনে করেন যে হ্যাঁ এরা ঠিক কাজটা করছে বা ঠিক পথে এগোচ্ছে, তাহলে আমার মনে হয় সেটা আমাদের পক্ষে ওটা একটা বলা যায় না, যেটা সাকসেসটাকে মেজার করা যায়, বা আমরা আদৌ ঠিক করছি কিনা বা ঠিক দিকে যাচ্ছি কিনা সেটা বোঝা যায়। আরেকটা কথা আমার এই কথা বলতে বলতে নানান কথা মাথায় ঘুরছে। এটা তো ঠিকই যে একটা আপনারা যেরকম অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছেন চারিদিকে, যার ফলে হচ্ছে যে স্কুল কলেজও তার সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা তো একটা এডুকেশন হয়ে গেল। হোয়াট অ্যাবাউট দ্য কমন ম্যান? কারণ কমন ম্যান কিন্তু এখনও সেই জায়গাতে পৌঁছতে পারেনি। তাদের মাথার মধ্যে বা মনের মধ্যে কিন্তু এখনও প্রচুর প্রশ্ন রয়ে গেছে।
তারা কি করে সেটাকে কি আমরা একটু বাড়াতে পারি? যেরকম আপনারা বহু জায়গায় ক্যাম্পেইন করছেন, ওয়ার্কশপ করছেন, এই সাধারণ মানুষদেরকে যদি আমরা সেই জায়গায় যুক্ত করতে পারি, আমার মনে হয় তাহলে তো আরও লোকে এই ক্যাম্পেইনটার সঙ্গে আপনার এনজিওর সঙ্গে যুক্ত হবে এবং তারাও বেনিফিট হবে, জানতে পারবে যে ভয়ে তারা শিখকে থাকবে না, এগিয়ে আসবে। না, আপনি এই যে প্রশ্নটা করলেন এটা খুব ভালো প্রশ্ন, যে আমরা সমাজের কত পার্সেন্ট মানুষকে অ্যাওয়্যার করতে পেরেছি। দেখুন, এইটা একটা কনস্ট্যান্ট প্রসেস। এটা একটা কোনো এই নয় যে আমি আই হ্যাভ ডান এনাফ, এবার আই ক্যান সিট ব্যাক, এরম নয়। প্রত্যেক দিন ইট ইজ ইয়োর ডিউটি টু মেক পিপল অ্যাওয়্যার। যারা জানেন না তাদের আরও বেশি করে জানানো। আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে। আমাদের যেটা ভারতবর্ষের টাইগার কনজারভেশনের আইকনিক প্রজেক্ট, যেটাকে আমরা প্রজেক্ট টাইগার বলে জানি, যেটা মিসেস ইন্দিরা গান্ধী শুরু করেছিলেন, তো সেইটার 50 বছর পূর্তি হয়েছে গত বছর। তো এই যে প্রজেক্টটা সম্পর্কে বহু মানুষ জানেন, আবার তার থেকেও বেশি মানুষ জানেন। এটার আমি আপনাকে মেজারিং বলছি কিভাবে আমরা এটা বুঝতে পারছি। প্রজেক্ট টাইগারের 50 বছর উপলক্ষে একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে, যেটা কল্যাণ বর্মা বলে একটি ছেলে করেছে ব্যাঙ্গালোর থেকে। তো কল্যাণের এই ছবিটা আমরা এবছর 11ই জুলাই অ্যাজ পার্ট অফ আমাদের একটা সিরিজ অফ বাঘ দিবস প্রোগ্রাম করেছি আমরা এবছর। বাঘ দিবস সিরিজ অফ প্রোগ্রাম, তার মধ্যে একদিন আমাদের কল্যাণ বর্মার ফিল্মটা আমরা এক জায়গায় দেখিয়েছি। সেখানে প্রায় 350-400 লোক ছিলেন। এবার সেইখানে যে প্রজেক্ট টাইগারের যে ফিল্মটা সেদিন দেখে মানুষের মধ্যে এত বেশি প্রশ্ন জাগলো, এবং সেই ফিল্মটা দেখার পর থেকে আমাদের কাছে এত প্রশ্ন এসছে যে আমরা সত্যি জানতাম না। উই ওয়ার নট অ্যাওয়্যার অফ সাচ থিংস, যে এরকম একটা আইকনিক প্রোগ্রাম, সেটা কিভাবে হাউ ইট হ্যাজ ইভলভড ডিউরিং দ্য লাস্ট 50 ইয়ার্স, এবং তার ফিউচারটা কি। অনেকে প্রশ্ন করছেন যে এখন কি তাহলে প্রজেক্ট টাইগারের কাজটা ঠিক মতো চলছে। তো সুতরাং এটা বুঝতে পারছেন, আমি এটা বলার কারণ হচ্ছে যে অ্যাওয়ারনেসটাকে আমাদের কনস্ট্যান্ট প্রসেসে চালিয়ে যেতে হবে, এবং উই শুড মেক শিওর দ্যাট দ্য ইনিশিয়েটিভ অফ মেকিং পিপল অ্যাওয়্যার রিচেস অল কোয়ার্টার্স অফ দ্য সোসাইটি। তাহলেই কিন্তু আমরা এর থেকে কোনো রকমের একটা সাকসেস বা একটা একটা সাপোর্ট গ্রুপ তৈরি করতে পারি। জয়দীপ দা, প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছি আপনাকে, কিন্তু এটা এমন একটা ফিল্ড যেখানে প্রশ্নগুলো শেষ হবার নয়। তো সেখানে আরেকটা প্রশ্ন আমার চলে আসছে যে হিউম্যান টাইগার কনফ্লিক্ট সুন্দরবন নিয়ে, সেটা নিয়ে আপনি কিছু বলুন। না, আমাদের কাজের মূল জায়গাটাই হচ্ছে হিউম্যান আর টাইগার কনফ্লিক্টকে মিটিগেশন। মানে আমরা চেষ্টা করছি সবসময় যে জঙ্গল প্রান্তিক মানুষের সঙ্গে থেকে, বন দপ্তরের সাথে থেকে হিউম্যান টাইগার কনফ্লিক্টটাকে কীভাবে মিটিগেট করা যায়। তবে আমি এটা যত সহজে বলছি, এই কাজটা ঠিক ততটাই ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে যে হিউম্যান টাইগার কনফ্লিক্ট একটা ম্যামথ প্রপোর্শনের, এবং সেটা যখন তখন হাতের বাইরে চলে গিয়ে আরও বড় একটা বৃহৎ একটা আকার ধারণ করতে পারে। আজকে দীর্ঘদিন ধরে বন দপ্তর, বিশেষ করে আমি যদি সুন্দরবন পার্সপেক্টিভে যেহেতু আপনি প্রশ্নটা করলেন, দীর্ঘদিন ধরে বহু বছর ধরে যেটা সুন্দরবনের কর্মীরা, বন দপ্তর যেটা করে আসছে, সেটা হচ্ছে তারা বিভিন্ন ইনিশিয়েটিভ নেয় যাতে জঙ্গল প্রান্তিক মানুষকে কনফিডেন্সে রাখা যায়। মানে তারা যেন জঙ্গলটার প্রতি যত্নশীল হয়, এবং সেটার জন্যে সেই মানুষগুলোকে সঙ্গে নিয়ে চলা, যেটাকে আমরা যৌথ বন পরিচালন ব্যবস্থা বলি, বা ইংলিশে যেটাকে বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইজ আ ভেরি একটা মানে আবারও আমি বলবো একটা খুব সাকসেসফুল মডেল সুন্দরবনের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার ক্ষেত্রে, যেটার মাধ্যমে জঙ্গল প্রান্তিক মানুষকে সংরক্ষণের পক্ষে রাখা গেছে, আজ অবধি রাখা গেছে। এটার জন্যে বন দপ্তর বিভিন্ন কাজ করে, যেটা আপনাকে বললাম। ধরুন কোনো গ্রামের রাস্তা তৈরি করে দিচ্ছে, কোথাও টিউবওয়েল বসিয়ে দিচ্ছে, কোথাও পোলট্রি করতে সাহায্য করছে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি তৈরি হচ্ছে বিভিন্ন গ্রামে, সেই কমিটিগুলোর মাধ্যমে সেইখানকার গ্রামবাসীর সাথে বন দপ্তরের একটা মেলবন্ধন থাকছে, একটা ব্রিজিং থাকছে। যখন কোনো বন্যপ্রাণ, ধরুন বাঘ, যদিও খুব রিসেন্ট হিস্ট্রিতে একদমই নেই, ফিঙ্গার্স ক্রস, সেটা হচ্ছে যদি কোনো বাঘ ধরুন গ্রামে ঢোকে,
জঙ্গল পেরিয়ে, সেইখানে বাঘের যাতে কোনো ক্ষতি না হয়, গ্রামবাসীরা নিজেরা কিভাবে বাঘকে কোনোভাবে কর্নার করে বন দপ্তরকে খবর দিয়ে সেই বাঘকে সেখান থেকে রেস্কিউ করিয়ে নিয়ে যেতে পারে। তো এই সব কাজের জন্য মানুষকে কনফিডেন্সে রাখে। আমরা সেই কনফিডেন্স বিল্ডিং যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট করছে সেইটাকে আমরা আরেকটু নার্চার করার চেষ্টা করছি। আমরা বাইরের থেকে অ্যাজ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আমরা ওখানকার মানুষ, যেরকম আমাদের সুন্দরবনের শেডের একটা সেন্টার আছে, যেটাকে আমরা বলি নলেজ অ্যান্ড রিসোর্স কমিউনিটি সেন্টার, যেটার নাম হচ্ছে বাঘবোর্ড। এই সেন্টারটার পুরো সেন্টারটা তৈরি হয়েছে যে আমরা ফ্রিঞ্জ পপুলেশনকে কিভাবে এম্পাওয়ার করতে পারি, যারা জঙ্গল নির্ভরতা তাদের কি করে কমানো যেতে পারে। আমাদের ওখানে একটা মেয়েদের সেলাই স্কুল চলছে, সেখানে যে সমস্ত মেয়েদের আমরা সেলাই শেখাচ্ছি, গত 2-2.5 বছর হয়ে গেল আমরা মেয়েদের ট্রেনিং দিচ্ছি সেলাইয়ের। এই সব মেয়েদের একটা বড় অংশ তারা মাছ ধরতে যেত, কেউ কাঁকড়া মারতে যেত, জঙ্গল নির্ভরতা। তাদের যদি আমরা এই সেলাই ট্রেনিংটার মাধ্যমে সেই কাজটা থেকে বিরত করতে পারি, একটা অল্টারনেটিভ লাইভলিহুড দেওয়া, সেই চেষ্টা আমরা করছি। আমরা ওই সেন্টারে একটা স্মার্ট ক্লাসরুম শুরু করেছি, যেটা সুন্দরবন ল্যান্ডস্কেপের প্রথম। এই স্মার্ট ক্লাসরুমে আমরা বিভিন্ন রকমের যাকে বলে অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করছি, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ওখানকার সাধারণ মানুষ, সমস্ত স্টেজের লোকেদের, মানে বয়স্ক লোকেদের থেকে আরম্ভ করে মহিলাদের গ্রুপকে নিয়ে, বাচ্চাদের তো অবশ্যই, স্কুলের বাচ্চা, ইয়াংস্টার্স, তাদের নিয়ে আমরা সেই স্মার্ট ক্লাসরুমে বিভিন্ন রকম সেন্সিটাইজেশন প্রোগ্রাম করছি সময় টু সময়। এটা করছি। আমরা ওখানে একটা লাইব্রেরি শুরু করছি খুব রিসেন্টলি। সেই লাইব্রেরিটা, ওখানে একটা ফ্রি রিডিং রুম থাকবে, একটা কম্পিউটার ট্রেনিং আমরা শুরু করার চেষ্টা করছি। তো এই যে সেন্টারটায় যেরকম তৈরি হয়েছে, যে হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড লাইফ বা হিউম্যান টাইগার কনফ্লিক্ট, তাদের যে মানে এই যে সমস্যাটা, এটাকে কি করে মিটিগেট করা যায়, যত মানুষ জঙ্গলে কম যাবেন, জঙ্গলের ওপর যত তাদের ডিপেন্ডেন্স কমবে, তত কনফ্লিক্ট কমবে। দিস ইজ দ্যাট সিম্পল, কিন্তু দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। বাট এই ডিফিকাল্ট, মানে আমি যত শুনছি তত আমার মানে অবাক হচ্ছে যে এতটা কাজ আপনারা করছেন, এবং আই এম শিওর আপনারা তো সাকসেসফুলও হয়েছে। কেননা এই যে নানান রকম অ্যাভিনিউজ আপনারা বার করছেন, সেলাই স্কুল এবং নানান রকম কাজকর্ম যে আরও সব হচ্ছে, যার ফলে হয়তো এই যে কাঁকড়া ধরতে যাবো, যে ইটস ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস, কুমির চলে আসে, এসব নানান রকম এরা ফেস করছে গ্রামবাসীরা, সেগুলো থেকে আপনারা যে উদ্ধার করছেন, এগুলো সাকসেসফুল তো নিশ্চয়ই হয়েছেন। দেখুন, আমি আবারও বলবো একটা কথা, যদি আমি মনে করি যে আমি বলতে চাই যে আমরাই সাকসেসফুল, তা নয়। এটা একটা কালেকটিভ এফার্ট। যেরকম আমরা চেষ্টা করছি, সেরকম অন্য আরো অনেক মানুষ চেষ্টা করছে। সবাই মিলে চেষ্টা না করলে কিন্তু আমরা কোনো গোল অ্যাচিভ করতে পারবো না। এটা কিন্তু কারোর একার ইন্ডিভিজুয়াল কাজ না, এটা একটা কালেকটিভ অ্যাপ্রোচ। অনেকে মিলে কাজ করলে তবেই সেই একটা ভালো জায়গায় যাওয়া যাবে, তবেই আমরা বলতে পারবো যে হ্যাঁ, এখানে একটা ভালো কনজারভেশনের কাজ হচ্ছে। তো সেরকম অনেকে মিলে কাজ করছে, তাদের মধ্যে আমার কথাটা আমি জোর গলায় বলবো, আমরা যে কাজটা করছি সেই জায়গাটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি। আপনি বলবো এটাতে গ্রামবাসীরাও প্রচুর কোঅপারেট করছে, কারণ তারাও চায় যে একটা ভালো জীবন এবং সুস্থ এবং বিপদ থেকে নিজেদেরকে। হ্যাঁ, কারণ দেখুন, গ্রামবাসীরা না চাইলে, যারা জঙ্গল প্রান্তিক মানুষ, তারা না চাইলে কিন্তু সুন্দরবনের জঙ্গল বাঁচবে না। এই তাদের মধ্যে যে সুন্দরবনের জঙ্গলের ওনারশিপটা তৈরি করা, এইটাই হচ্ছে আমাদের কাজ। যে সেইটাকে কি করে আমরা মানে সেটাকে কি বলবো, সেটাকে স্পার্ক করাতে পারি। কারণ একটা সুন্দরবনের এত বড় জঙ্গল, তাতে এত বাঘ রয়েছে, অন্যান্য বন্যপ্রাণ রয়েছে, এত কিছু রয়েছে, যে ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে, এগুলো কি বেঁচে আছে শুধু কিছু ফরেস্ট গার্ডের পাহারা দেয়া বা কিছু বন দপ্তরের যারা কর্তা আছেন তাদের পরিকল্পনা, তা নয়। এর মধ্যে সুন্দরবনের জঙ্গল প্রান্তিক মানুষের ইচ্ছা, সদিচ্ছা, জঙ্গলের প্রতি তাদের ভালোবাসা আছে বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। এটা একটা কালেকটিভ এফার্ট। প্রদীপদা, এবারে তোমাকে একটা কথা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বাঘ গণনা সম্পর্কে তুমি কি কিছু একটু বলবে? বাঘ গণনা, যেটা প্রচলিত অর্থে বাঘ গণনা বলতেই লোকের মনে যেটা আসে সেটা হচ্ছে বাঘের পায়ের ছাপ, যেটাকে প্লাস্টার কাস্টিং করে আগে বাঘ গণনা হতো। সেটা এক সময় সিস্টেমটা ছিল, কিন্তু দেখা গেল যে সেটা আস্তে আস্তে যেভাবে মানে সময় এগোলো, জিনিসটা অনেক সাইন্টিফিক হয়ে গেল।
তো এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে বেসিক্যালি ক্যামেরা ট্র্যাপ হচ্ছে। ক্যামেরা ট্র্যাপ মানে কি, জঙ্গলের বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশনসে ক্যামেরা ট্র্যাপ বসানো থাকে। ক্যামেরা ট্র্যাপটা হচ্ছে যে ক্যামেরা নিজের থেকে একটা ছবি তোলার ক্ষমতা, মানে সেটার একটা একটা জোনের মধ্যে দিয়ে যখন বাঘ হেঁটে যাবে অটোমেটিক্যালি সেখানে ক্যামেরা ট্রিগার করবে এবং তার ছবি উঠে যাবে। এবার প্রত্যেকটা বাঘের যে গায়ের যে স্ট্রাইপস, যেরকম আমাদের হাতের রেখা আলাদা হয় প্রত্যেকটা মানুষের, সেরকম প্রত্যেকটা বাঘের স্ট্রাইপস আলাদা হয়, কারোর আইডেন্টিক্যাল হয় না। এই স্ট্রাইপস দেখে যদি আমরা ঠিক করি যে লেফট ফ্ল্যাঙ্ক মানে বাঘের বাঁ দিকটা, সমস্ত স্ট্রাইপসগুলো আমাদের যতগুলো বাঘের ছবি এলো প্রত্যেকটা বাঘের লেফট ফ্ল্যাঙ্কটা আমরা ম্যাচ করে দেখবো যে এরমভাবে দেখা গেল যে কতগুলো বাঘ আছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এইভাবে কাউন্ট করা যায়। তো এইভাবে বাঘ গণনাটা এতদিন ধরে ইভলভ হয়ে এখন একটা সায়েন্টিফিক জায়গায় এসছে। এখন অনেক সায়েন্টিফিক্যালি অনেক অ্যাপ তৈরি হয়েছে, সফটওয়্যারের মাধ্যমে এটা খুব অ্যাকিউরেটলি বলা যাচ্ছে যে বাঘ কতগুলো আছে, ইন্ডিভিজুয়াল কতগুলো আছে, তাদের আইডেন্টিফাই করা যাচ্ছে। এটা ছাড়াও যেটা হচ্ছে, আরেকটা হচ্ছে আমরা হ্যাবিটেটের হেলথটাকে স্টাডি করার চেষ্টা চলছে, যেটা হচ্ছে কি একটা জঙ্গলের একটা অংশ যদি আমরা দেখি, আমরা অনেক সময় যেটা হচ্ছে আমরা সেই জঙ্গলের অংশের হেলথটা কীরকম, সেখানে গাছের সংখ্যা কীরকম, বড় গাছ কীরকম, ছোট গাছ কীরকম সংখ্যায়, বুশ কীরকম আছে বা ঘাস কীরম আছে, সেই ঘাসকে সাপোর্ট করতে পারে যে সমস্ত জন্তু ঘাসের ওপর বাড়ে, যাদের বলা যারা প্রে অ্যানিমাল, যাদের ওপর প্রিডেট করে, বা যেরকম হরিণ, শুয়োর, অন্যান্য আরও প্রজাতির জন্তু জানোয়ার, তাদের কতটা সাপোর্ট করছে সেই হ্যাবিটেটটা তাদের কতটা সাপোর্ট করছে, তাদের সংখ্যাটা কীরকম। আমি যদি একটা জঙ্গলের পার্টিকুলার জায়গাকে ধরে দেখি আমি যে সেখানে কটা হরিণ দেখতে পেলাম, কটা শুয়োর দেখতে পেলাম, বা অন্য কোনো বন্যপ্রাণ দেখতে পেলাম কিনা যারা বাঘের মানে প্রে বেসের মধ্যে পড়ে, তাহলে সেই প্রে বেসটা বা সেই জঙ্গলের সেই জায়গাটা কটা বাঘকে সাপোর্ট করতে পারে। তো দিস ইজ নাও একদম কমপ্লিটলি সায়েন্স, এবং এই সায়েন্সের মাধ্যমে এখন অনেক বেশি অ্যাকিউরেট হয়ে গেছে, এখন অনেক মানে কি বলবো ফল্ট প্রুফ হয়ে গেছে বাঘ গণনাটা। আমি একটা জাস্ট মানে ফর মাই জেনারেল নলেজ, আমি এই যে বাঘ সেন্সাস ব্যাপারটা যে বললে না, যে এখনও অনেক ক্যামেরা এসে গেছে, তো আমি একবার এতে গেছিলাম করবেট। তো করবেটে একটা পুরনো রিসর্ট আছে রাস্তার উপরে, তো একজন বয়স্ক ভদ্রমহিলা এই রিসর্টটা চালান। তো ওনার হাজব্যান্ড মানে ওয়াইল্ড লাইফ, উনি বাঘ আর হাতিদের নিয়ে ওনার কাজ করেন। তো রাত্রিবেলায় মানে স্পেশালি বলতে গেলে গরমকালে রাত্রিবেলায় ওনার এখানে প্রচুর লেপার্ড এরকম আসে, বাঘও আসে। তো একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি করে এটা বুঝতে পারছেন, তখন উনি আমাকে এই কথাটা বলেছিলেন যে আমাদের সব ক্যামেরা ফিট করা আছে রিসর্টের মধ্যে, এবং আমরা সকালে উঠে যখন দেখি তখন আমরা ওদেরকে দেখতে পাই যে ওরা ঢুকেছিল রাত্রিবেলা, তো সেভাবে আমরা টের পেয়ে যাই যে। সেটা শুনেই আমার হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ, এইটা তো আমি এই বিষয়টা আমি শুনেছিলাম। ইটস ওয়ান্ডারফুল, মানে এত ইনফরমেশন আমি জানি না আগে আমি কখনো পেয়েছি কিনা, আজকে আপনার কাছ থেকে যে এত আমি জানতে পারছি, এবং আমার দর্শকরাও, সোম টেলসের দর্শকরাও যে এইসব যখন তারা শুনবে, জানবে, ইটস যাকে বলে মোস্ট জেনারেল নলেজ। দেখুন, এইটাই আমি বলছিলাম না, এটাও তো একটা অ্যাওয়ারনেস না, এই যে আমি আপনার সাথে এই যে আমার কথোপকথন হচ্ছে, কনভারসেশনটা হচ্ছে, এটা তো দিস ইজ পার্ট অফ মাই জব। মানে আমি চাইছি আরো বেশি করে মানুষ জানুক। ওই যে বললাম যে সুন্দরবন গোটা জীবন পেরিয়ে গেল, 76-77 বছর বয়সের লোক গোটা জীবনটা নাকি ওয়াইল্ড লাইফ নিয়ে কাটিয়ে দিল, তার আজ অব্দি সুন্দরবনের প্রতি ধারণা পরিষ্কার হলো না। সুতরাং এটা আমার কাজ, তো এই লোককে জানাতে হবে, যত জানাতে পারবো সেটাই আমার কাজ, এবং সেটাই আমার সাকসেস। একদম। দাদা, এই যে সুন্দরবনে যাওয়াটা মানে পর্যটক হিসেবে বহু পর্যটকরা যাচ্ছে সুন্দরবনে, এবং এটা উত্তরোত্তর প্রতি বছরই বাড়ছে, এতে কি সুন্দরবনের কিছু লাভ হচ্ছে?
না, সুন্দরবনের লাভ হচ্ছে মানে সুন্দরবনের ওই যে যারা জঙ্গলের প্রান্তিক মানুষ যে সমস্ত গ্রামে, এই গ্রামের লোকগুলোই তো ট্যুরিজমের সাথে মূলত যুক্ত। তো এদের পুরো বেঁচে থাকাটা, এদের ইকোনমিটা, এদের রোজগারটা পুরোটাই তো এটার উপর নির্ভরশীল। সুতরাং সুন্দরবনে পর্যটক না গেলে কিন্তু একটা বড় লস। এবং ট্যুরিজমকে একটা যাকে বলে রেসপন্সিবলি আমাদের চালিয়ে যেতে হবে। কারণ সুন্দরবনের যে কোনো ওয়াইল্ড লাইফ ল্যান্ডস্কেপের যে ট্যুরিজম, সেই ট্যুরিজম থেকে সেখানের লোকেরা যতক্ষণ না বেনিফিটেড হবে ততক্ষণ তাদের সেই ল্যান্ডস্কেপটার ওপর ওনারশিপটা তৈরি হবে না। ততক্ষণ তারা তাহলে তবেই তারা যত্ন নেবে সেই ল্যান্ডস্কেপটা। তো এইভাবে পুরোটাই একটা ইন্টারলিঙ্ক। তাই সুন্দরবনে যত পর্যটক যাবে সেখানকার লোকের সেইভাবে তাদের ইকোনমিটা তাদের বৃদ্ধি পাবে, তাদের বুম হবে ইকোনমিটা। কারণ প্রচুর সুন্দরবনের ছেলেরা তারা ট্যুরিজমের সাথে যুক্ত আছে। তারা কেউ গাইডের কাজ করছে, কাউ নিজেদের বোট আছে, কেউ নিজে বাড়িতে হোমস্টে খুলছে, বিভিন্নভাবে। এটা তো ডাইরেক্টলি ইনভলভ, এছাড়া ইনডাইরেক্টলি কত লোক ইনভলভ হচ্ছে। তারা এই সমস্ত এত বড় যে সিস্টেমটা রান করছে, সেই সিস্টেমটা এই যে ইকোনমিটাকে জেনারেট করছে, সেটা করছে কিন্তু বাঘ। বাঘের নামে কিন্তু এই এত বড় ইকোনমিটা জেনারেটেড হচ্ছে। যেরকম করবেটের ইকোনমি পুরোটা বাঘের জন্য রান করছে। করবেটের চারপাশের যে জায়গাগুলো, রামনগর থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো, এখানে পুরো ইকোনমিটা তাদের রান করছে বাঘের জন্য। ওটা তো সাফারি করেই তো পুরোটা ঠিক সেরকম ভাবে রামথাম্বরে, সাওয়াই মাধবপুর ছাড়া আরো যে সমস্ত জায়গাগুলো আছে যেটা রামথাম্বরকে ঘিরে রয়েছে, এই পুরো জায়গার যে অর্থনীতিটা পুরোটাই কিন্তু বাঘের দ্বারা পরিচালিত। তো সুন্দরবনেও কি এরকম কিছু মানে আপনাদের সাফারি কিছু আছে, যেরকম আমাদের করবেট আছে? না, সুন্দরবনে তো বোট রাইড। আচ্ছা, সুন্দরবন দেখতে গেলে আপনাকে বোটে উঠতে হবে। বোটে উঠে আপনাকে সারাদিন ধরে জঙ্গলে যেগুলো নির্দিষ্ট জায়গা আছে যেখানে ট্যুরিজম অ্যালাউ, সেই জায়গাগুলোয় পারমিট নিয়ে আপনাকে ঘুরতে হবে। হ্যাঁ, অবশ্যই যে ট্যুরিস্টরা যাচ্ছে তাদের কাছে আমরা যেরকম অনেক সময় আমরা দেখছি যে অনেক ট্যুরিস্ট তারা আনরুলিভাবে সেখানে ধরুন গার্বেজ ডাম্প করছে, নদীর জলে প্লাস্টিকের প্যাকেট ফেলে দিচ্ছে, চিপসের প্যাকেট ফেলে দিচ্ছে। তো সেইখানে আমাদের যারা ওখানে সুন্দরবনে পর্যটনের যে গাইডসরা আছে তারা বারে বারে তাদের বোঝানোর চেষ্টা করছে, শেখাচ্ছে। কিন্তু তাও কিছু মানুষ তো থাকেই সেগুলো করে। তো যাই হোক, এই রেগুলেটেড ভাবে আমরা যদি ট্যুরিজমটাকে যেটা বললাম চালিয়ে যেতে পারি, তাহলে এর থেকে ভালো আর কিছু হয়। জয়দীপ কুন্ডু অ্যাজ আ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, সেটার বিষয়ে আপনি একটু যদি বলেন। না, এখানে একটা ছোট্ট রেকটিফিকেশান আছে, বলে দিই। আমি ছবিটা একা তুলি না, সুচন্দ্রাও তোলে। সেই জন্য আমরা যে ট্যাগলাইনটা ইউজ করি বা ফটো ক্রেডিট ইউজ করি সেটা হচ্ছে জয়দীপ সুচন্দ্রা কুন্ডু। তো উই শুট অ্যাজ আ ফটোগ্রাফার ডুও। তো আমাদের ছবি তোলাটা শুরু হয়েছিল প্রায় ওই যে বললাম প্রায় অলমোস্ট 30 বছরেরও বেশি আগে। তো আমরা যখন ছবি তোলা শুরু করলাম তখন আমরা যেটা দেখলাম প্রথমেই হচ্ছে যে ভালো ভালো জিনিসগুলো ছবি তুলছি, সেটা বাঘ হোক, কি হাতি হোক, গন্ডার হোক, কি একটা পাখি হোক, কি একটা রেপটাইল হোক, যাদেরই ছবি তুলছি তাদের ভবিষ্যৎটা কি অ্যাটল মানে সুরক্ষিত, বা আমরা কি তাদের ভবিষ্যৎটার কথা চিন্তা করছি, বা আমাদের পরের প্রজন্ম কি তাদের আদৌ দেখতে পাবে সেই জায়গাগুলো। সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই ফটোগ্রাফিটা আমাদের একটা ড্রাইভ দেয় বা আমাদের একটা থ্রাস্ট দেয় টু গ্র্যাজুয়ালি মুভ ইনটু কনজারভেশন। তারপরে তো যেটা আগে আমি বললাম যে ফাতে স্যার আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। তো যাই হোক, তো ফটোগ্রাফি ইজ আ ভেরি স্ট্রং টুল আমার মনে হয় কনজারভেশনকে ট্রিগার করার জন্য। কারণ আমাদের যেটা বুঝতে হবে যে যাদের ছবি তুলছি তাদের বেঁচে থাকাটা কিন্তু খুব দরকার। সেই জন্য আমরা সবসময় বলি যে নো ফটোগ্রাফ ইজ এভার ওয়ার্থ স্যাক্রিফাইসিং দ্য ওয়েলবিং অফ দ্য সাবজেক্ট। আমি আজকে রামথাম্বরের জঙ্গলে গিয়ে একটা পার্টিকুলার কোনো বাঘের ওপরে ডকুমেন্টেশন করলাম, ধরুন 3 বছর 4 বছর 5 বছর ধরে। তারপরে হঠাৎ একদিন শুনলাম সেই বাঘটা পচিং হয়ে গেছে। সেটা হয়েছে আমাদের, আমরা এক্সপিরিয়েন্স করেছি সেটা। যে বাঘটার ছবি তুলেছি বেশ কিছু বছর ধরে টানা, সেই বাঘটা পচিং হয়ে গেছে। তো সেইটাই মানে একটা মনে হয় যে একটা স্বজন হারার একটা কি বলবো একটা বেদনা তো হয়। তো সেই জায়গাটা বুঝতে হবে। কিন্তু ফটোগ্রাফিটাকে আপনাকে ঠিকভাবে ইউজ করতে হবে, যে ফটোগ্রাফিটা যাতে তাদের কথা বলতে সাহায্য করে। আপনার ছবিটা দেখে যেন আরও 50টা 100টা 200টা লোক সেই জিনিসটাকে ভালোবাসতে শেখে,
এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, তবেই কিন্তু আপনার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা সাকসেস। ওকে, জয়দীপটা এতক্ষণ ধরে তো আপনাকে অনেক প্রশ্ন করে গেলাম বাঘ এবং শের নিয়ে। একটা কথা বলতে বলতে হঠাৎ মনে হলো যে কয়েক বছর ধরে এই যে ক্লাউড বাস্ট জিনিসটা যে হচ্ছে, অ্যাকচুয়ালি ওটা মানে কি, মানে ওটার বিষয়ে তো আমরা খুব কম জানি, হচ্ছে এটুকুই জানি, এবং সেটা নিয়ে যে মানে গভর্নমেন্ট নানান রকম জিনিস করার চেষ্টা করছে, লোকজনদেরকে বাঁচানোর চেষ্টা করছে, সেইটুকু আমরা যেটা টিভিতে দেখতে পাই, কিন্তু এটা হয় কেন? দেখুন, হচ্ছে তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে, মানে মানে এটা না খুব ছোটোভাবে বলাটা খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে একটা মেজর কারণ তো হচ্ছে ডিফরেস্টেশন। ওকে, ব্যাপক হারে মানে জঙ্গল কাটা হচ্ছে, বা যেগুলো মানে কি বলবো আমি, হিমালয়ান ল্যান্ডস্কেপ, সেগুলোর ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। দেখুন, দুটো জিনিস না একসাথে করা যাবে না। আমি যাকে বলে তীর্থ করতে যাব, তার জন্য আমরা চওড়া রাস্তাও দরকার, আবার আমার গাছ কেটে ওখানে 3 তলা বিল্ডিংও বানানো দরকার, আবার তার সাথে আমি বলবো আমি প্রাকৃতিক দুর্যোগের থেকে বেঁচেও থাকবো, পাহাড়ি প্রাকৃতিক দুর্যোগের থেকে। এই সবগুলো কিন্তু একসাথে হবে না, এটা তো কোনো ম্যাজিক নয়। আজকে ধরুন এই যে অ্যাজ উই টক, আমাদের আজ থেকে 4-5 দিন আগে যে বীভৎস ঘটনাটা উত্তরাখণ্ডে ঘটে গেল, যে একটা জায়গা নিশ্চিহ্ন হয়ে গেল এত বড় সেখান থেকে, তো সেইটা যেটাকে ক্লাউড বাস্টিং বলে চালানো হচ্ছে। এত টেকনিক্যাল লোকেদের কাছ থেকে বা বিশেষজ্ঞদের কাছ থেকে যেটা জানতে পাচ্ছি, এই যে সমস্ত খবর পাচ্ছি, যে এটা বোধহয় সেটা নয়, ক্লাউড বাস্ট নয়, এটা বিভিন্ন যে তালগুলো থাকে, লেকস, হিমালয়ান লেক, সেই সমস্ত লেক ক্লাইমেট চেঞ্জের কারণে, বরফ দ্রুত গলে যাওয়ার কারণে কোনো একটা লেক ভেঙে গেছে, সেই লেকটা ভেঙে সেখান থেকে সেই জলটা ফ্লো আউট করে অন্য লেককে ভেঙেছে, এবং সেই যে পুরো জলের যে অত বড় গ্লেশিয়ার ভাঙা যে স্রোতটা, সেইটা রাবলস নিয়ে নিচে নেমে এসছে এবং সেটা ধ্বংস করে দিয়েছে। এবার যে জায়গাটাকে ধ্বংস করেছে, যেটা আমি উত্তরাখণ্ডের ঘটনাটা আপনাদের বলছি, যে জায়গাটা বেসিক্যালি ধ্বংস করেছে, যেটা আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি, যে সমস্ত ভিডিওসগুলো এসছে, সেটা অ্যাকচুয়ালি ছিল ফ্লাড প্লেন। মানে সেখানে যদি জল নামতো কোনো দিনও, প্রাকৃতিক নিয়মে সেইখান দিয়ে জলটা বয়ে গিয়ে নদীতে মিশে যাওয়ার কথা, কিন্তু সেই ফ্লাড প্লেনের ওপরে পুরোটা এনক্রোচ করে একটা টাউনশিপের মতো গড়ে উঠেছে ছিল। ওই টাউনশিপটা পুরো ভেঙে ভেস্তে চলে গেছে। যদি ওটা ফ্ল্যাট প্লেনস অবস্থাতেই থাকতো, তাহলে সেটা সেই মানুষের ক্ষয়ক্ষতিটা হতো না। যেরকম ওই যেখান দিয়ে স্রোতটা নেমেছে, যদি ভিডিওটা দেখা যায়, তার বাঁ পাশটা ভেঙে গেছে পুরো, মানে যেখানটা ফ্ল্যাট প্লেন ছিল, কিন্তু তার ডান পাশে যে বসতিটা বা যে গ্রামটা, যেটা বহু 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 বছর ধরে সেখানে রয়েছে, তাদের কিন্তু কিচ্ছু হয়নি। তার কারণই হচ্ছে যে নদীর যে গতিতে যে নদী নামবে, সেটা যারা সেই সময় যারা গ্রামটা তৈরি করেছিলেন, তাদের বুদ্ধিতে সেটা ছিল যে আমার এখান দিয়ে নদী নামলে সেটা ফ্ল্যাট প্লেনের ওপর দিয়ে গিয়ে নদীতে মিশে যাবে। তাদের বাড়িঘর ধর, তাদের গ্রামটা তারা ডান দিকে তৈরি করেছিলেন ওপরে, তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি হয়েছে যেটা ফ্ল্যাট প্লেনের ওপরে ছিল। সুতরাং এই জিনিসগুলো, ওই যে আবারও বললাম, আমাদের লোভ বা আমাদের ডিমান্ড, আমাদের কনজিউমারিজম এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে, যেটায় আমরা কিন্তু বিপদকে ইনভাইট করছি। এটা ভুলে গেলে চলবে না যে আমার পকেটে লক্ষ লক্ষ টাকা, আমার ব্যাংকে কোটি কোটি টাকা থাকলেও যখন প্রকৃতির মার আসবে, তখন কিন্তু কিচ্ছু থাকবে না। একটা সাধারণ মানে উদাহরণ দিই, এই যে কোভিডটা হলো, এই যে কোভিড আমাদের এত কিছু শেখানোর চেষ্টা করলো, আমরা শিখলাম। এই যে কোভিড আমাদের শেখালো যে লোকে লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে অক্সিজেনের অভাবে মারা গেল, অক্সিজেন কেনা গেল। এটার থেকে কিন্তু আমরা লেসেনটা নিলাম না। মানে যেটাকে বলে না, উই হ্যাভ ডেভেলপড আ হ্যাবিট অফ টেকিং থিংস ফর গ্রান্টেড। এবার নেচারকে, প্রকৃতিকে যদি আমি টেকেন ফর গ্রান্টেড করি, আমার মনে হয় উই আর হেডিং টু আ ডিজাস্টার, এবং আমরা কিন্তু নিজেদের স্লো পয়জন করছি। আমার বিশ্বাস, যেভাবে বিভিন্ন পাহাড়ের জায়গা যেভাবে ডেভেলপড হচ্ছে, যেভাবে কংক্রিটের জঙ্গল বাড়ছে, আমি কোনো নির্দিষ্ট জায়গার কথা বলছি না, আমরা কিন্তু তৈরি থাকা উচিত এই ধরনের ডিজাস্টার সেখানেও হবে। খুব শীঘ্রই সব ভেঙে নেমে যাবে। গাছ ছাড়া
কিন্তু এই ধরনের ল্যান্ডস্কেপ বাঁচানো যাবে না। এই যে ডিফরেস্টেশন উইল কিল আস। will kill us. That is the reason we should plant more trees. ইট ইজ নট অ্যাবাউট অনলি প্লান্টিং মোর ট্রিজ। অ্যাকচুয়ালি আমরা যে ডিজাস্টার অলরেডি করে ফেলেছি, যে পুরনো যে গাছগুলো কেটে ফেলেছি, সেইগুলোকে এখন রিপ্লেস করতে আজকে আমি গাছ পুঁতবো, সেই গাছ বড় হবে, তারপর সেই গাছের ক্ষমতা হবে সেখানকার জমিটা ধরে রাখার, ততদিনে তো যা ক্ষতি হওয়ার হয়ে যাবে। আমরা যা সর্বনাশ করে ফেলেছি, যেটা একটা জিনিস আমি বুঝতে পারি না, এই কথাটা আমার মনে হয় বলার খুব প্রয়োজন, সেটা হচ্ছে আমরা যারা পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে আনছি, আমরা ভাবছি যে আমরা তাদের জন্যে অনেক টাকা রেখে যাব ব্যাংকে, অনেক সম্পত্তি রেখে যাব, তারা তাদের ভবিষ্যৎটা খুব ব্রাইট হবে, কিন্তু সেটা কিন্তু হবে না। সেটা কিন্তু হবে না। আমরা তাদের একটা ডিজাস্ট্রাস ওয়ার্ল্ডের দিকে ছেড়ে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তাদের ফিউচারটাকে এত ইনসিকিউর করে দিয়ে যাচ্ছি যে আমরা নিজেরা উপলব্ধি করছি না যে আমরা কিন্তু তাদের ক্ষতি করছি। আমাদের পরবর্তী প্রজন্মের, আমাদের যাদের আমরা পৃথিবীতে রেখে যাব, তাদের জন্য আমরা কিন্তু একটা খুব খারাপ একটা জায়গা ছেড়ে যাচ্ছি। জয়দীপ দা, আপনি তো বাঘেদের সঙ্গে কাজ করেছেন এবং আপনার এনজিওর নামই হচ্ছে শেড। What one lesson have you learned from the tigers? Discipline. Being respectful to your surroundings. একটা বাঘ সে যে ডিসিপ্লিনের মধ্যে থাকে, সে যেভাবে নিজের প্রজন্মকে আগলে রাখে বা প্রজন্মকে তৈরি করে, সে যেভাবে পরিস্থিতির সাথে নিজে অ্যাডজাস্ট করে, সে যেভাবে তার জঙ্গলের প্রতি সে শ্রদ্ধাশীল হয়, এটাই সে বাঘের কাছ থেকে আমি সুচন্দ্র, আমার মনে হয় সুচন্দ্র আমার সাথে একমতই হবে, আমরা এটাই শিখেছি বা শিখছি, প্রতিদিন শিখছি। দ্যাটস ওয়ান্ডারফুল অ্যান্ড লেসন অফ আ লাইফ। একদম এই কথা তো আমাদের প্রচুর আছে এবং ইট উইল নেভার এন্ড। আমি একটা কথাতে নিজের কথাটা শেষ করতে চাই, সেটা হচ্ছে আমি যেহেতু লিখি, আমার রাইটার, এবং আমার লেখা জার্নিটা শুরু হয়েছিল, সোম টেল স্টার্টেড উইথ লেখা ওয়াইল্ড লাইফ ছবির ওপরে। আমার খুব ইচ্ছে আছে এবং থাকবে যে আপনার ছবির ওপরে আমার লেখা, সেটা আমার মনের ইচ্ছে থাকবে, অ্যান্ড হোপফুলি একদিন সেটা হবে, যেখানে লেন্স মিটস পেন, যেটা আমার মূল মানে আমার বলতে পারেন আমার ডেস্টিনেশন। হোপফুলি সেটা আমি দেখবো একদিন পূরণ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ অন দিস নোট দাদা, নমস্কার।